আওয়াজ নিচে, সব প্রমাণ দেব। আগে বলুন, আপনি ক্যারফেন্টালিন কেন প্রেসক্রাইব করলেন? ক্যারফেন্টানিল, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, তারা আপনি কি বুঝতে পারছেন যে ওষুধগুলো না খাওয়ার দরুন আপনার অবস্থা কিন্তু আরো খারাপ হচ্ছে প্রতিদিন? হ্যাঁ, আচ্ছা। এভরিথিং ইজ রিলেটিভ, সোম। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শোনার আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের আজকের নিবেদন লেখক পথিক মিত্রের কলমে তারা। আজকের গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে ব্রতদীপ, মলয়, দিতিপ্রিয়া ও শুভদীপ্ত। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। মিস্টার সেন, মন দিয়ে শুনুন। এই ড্রাগটা কিন্তু খুব কড়া, খুব সাবধানে রাখবেন কিন্তু ওষুধগুলো। হ্যাঁ, আচ্ছা। কৃষাণু কর্ডলেস ফোনটা কান থেকে নামিয়ে রাখল। তার চোখে মুখে একরাশ চিন্তা। ওর শরীরটা কি আর কোনোদিন ঠিক হবে না? এইভাবে কতদিন থাকবো আমি? মাঝে মাঝে নিজেকে শুধু একটা যাবজ্জীবন সাজা পাওয়া বন্দি বলে মনে হয়। মুক্তি চাই, মুক্তি চাই আমার। কিন্তু কিভাবে বেরোবো এই বন্দি দশা থেকে? আমাকেই খুঁজে বের করতে হবে সেটা। তার উপরে এই অসহ্য লকডাউন, আমার গোটা জীবনটা যেন থেমে গিয়েছে। ডাক্তারের নির্দেশে আনা ওষুধের ফাইলগুলো তার ছোট লকারে রেখে কিপ্যাডে কোডটা টাইপ করে দিল কৃষাণু। তাদের বিয়ের তারিখ। তারপর মদের গ্লাসে চুমুক দিয়ে পাশের ঘরে ঢুকে গেল। ও খেয়াল করল না যে পর্দার আড়াল থেকে ঠিক একটা ছায়ার মতো তাদের কথোপকথন শুনছিল এক নারী মূর্তি। কৃষাণু চলে যাওয়ার পর ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করল সে। উচ্চতা 5.5 ফুট, টান টান আবেদনময়ী শরীরের গঠন, থাই অবধি অনাবৃত। অন্তর্বাসের উপর একটি স্বচ্ছ সাটিনের রোব জড়ানো, হাতে একটি জ্বলন্ত সিগারেট আর মুখে একটি রহস্যময়ী হাসি। সিগারেটে 2 টান দিয়ে ঘরের অন্ধকারের বুকে কিছুটা ধোঁয়া ছড়িয়ে দিয়ে সে মুচকি হেসে বলল, ক্যারফেন্টানিল, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি জানি তোমার বউয়ের সাথে তোমার সম্পর্কটা ভালো নেই। তোমার চোখ মুখ দেখে সেটা স্পষ্ট বোঝা যায়। আর তাই না হলে এই কোভিডের বাজারে কেউ আলাদা থাকে বলো? কাজেই আমার থেকে লুকোনোর চেষ্টা করো না প্লিজ। জানো তো আমিও না আর কৃষাণুকে একদম সহ্য করতে পারি না। দেখলেই প্রচণ্ড রাগ হয়, গা জ্বলে যায়, ঘেন্না লাগে।
জানি ও নিয়মিত ওর অফিসের সেক্রেটারিকে নিয়ে প্রচুর ঢলাঢলি করে। রোজ ওর গা থেকে সস্তা লেডিস পারফিউমের গন্ধ পাই, মাদাফাকা। তবে এখন আর বিষয়টা বিছানায় থেমে নেই, জানো তো। আমার তো মনে হয় কোনোদিন আমাকে গলা টিপে মেরে দেবে কৃষাণু। ওনার গলায় না কেমন একটা জাদু আছে, একটা মোহময়ী মুগ্ধতা, কিরকম একটা নেশার মতো। কানে বাজলে একটা মধুর মাদকতা ছড়িয়ে পড়ে। আর উনি ততটাই সুন্দরী, লাস্যময়ী। তবে আর 5 জন তথাকথিত সুন্দরীদের মতো কিন্তু একদম নয়। উনি আলাদা, অনন্যা। ওর মধ্যে একটা অদ্ভুত আদিম বন্যতা আছে, যেটা ঠিক বলে বোঝানো যাবে না। গায়ের রং চাপা হলেও কাজল টানা গভীর চোখ দুটো দেখলে ডুবে যেতে ইচ্ছা করে। কিন্তু ডুব দিলেও তল খুঁজে পাবো কি? এতটাই গভীর সেই চাহনি, কি তীব্র নেশা লেগে যায়। পাতলা ঠোঁট আর টিকলো চিবুকটা একবারের জন্য হলেও ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ওই যে গলার কাছে ছোট্ট লাল তিলটা, যেটা ওর গভীর নিঃশ্বাস আর বুকের ধুকপুকানির সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করতে থাকে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই চোখ সরিয়ে নিতে পারি না। ওর পুরো শরীরে যেন একটা অদৃশ্য আহ্বান লুকিয়ে আছে, যেটা বারবার হাতছানি দিয়ে ডাকে আমাকে। একটা নিষিদ্ধ হাতছানি। মিসেস সেন, দেখুন আপনি। ল্যাপটপ স্ক্রিনে ভদ্রমহিলার মুখে ফুটে উঠল একরাশ বিরক্তি আর অভিমান। ঠোঁট উল্টে অভিমান মেশা কণ্ঠে সে উত্তর দিল, উফ হিমাংশু, কতবার বলেছি না, কলমি তারা। আচ্ছা ঠিক আছে, তারা আপনি কি বুঝতে পারছেন যে ওষুধগুলো না খাওয়ার দরুন আপনার অবস্থা কিন্তু আরও খারাপ হচ্ছে প্রতিদিন? আর আপনি আপনার সকালের রেগুলার সেশনগুলো করছেন না আজকাল। কিন্তু আপনি ধীরে ধীরে বাস্তবের পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছেন, আর নিজের মন গড়া একটা পৃথিবীকে বাস্তব বলে ভেবে নিচ্ছেন। আপনি কিন্তু কল্পনা জগতের বাসিন্দা হয়ে যাচ্ছেন দিন দিন। ইউ আর লিভিং অ্যামিস্ট ইলিউশনস অ্যান্ড ডিলিউশনস। অনেক কষ্টে নিজের মনের বিক্ষিপ্ত চিন্তাগুলো গুছিয়ে বলে উঠল হিমাংশু। অন্ধকার ঘরে ল্যাপটপ স্ক্রিনে ভিডিও কলেও বড় মায়াবী তার আর দুটো চোখ। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লেগে যায়। একটা রহস্যময় হাসি খেলে গেল তার আর ঠোঁটে। চোখ দুটো হালকা কাঁপিয়ে একটা ইঙ্গিতময় চাহনি ছুঁড়ে দিল সে ল্যাপটপের অপর প্রান্ত থেকে। স্বচ্ছ রাত পোশাকের আড়াল থেকে যেন তারার শরীরটা লুকোচুরি খেলছে ল্যাপটপের ক্যামেরার সাথে। কি আদিম অদম্য একটা টান। তোমাদের বাস্তবের পৃথিবী কিসের ভালো শুনি? একটা লোক আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, এটাই তো তোমাদের বাস্তব। হ্যাঁ, তুমি একটা অসুখী দাম্পত্যের জালে ফেঁসে আছো, এটাই তো বাস্তব। মনের হাজারটা ইচ্ছেকে সামাজিকতার দোহাই দিয়ে লুকিয়ে রেখেছি আমরা, বলো লুকিয়ে রাখিনি? আর এটাই তো বাস্তব। আসলে কি জানো তো, বাস্তবে তুমি পরাধীন, কিন্তু আমি আমার কল্পনায় কিন্তু স্বাধীন। ভাবো, গোটা বিশ্বকে থামিয়ে দিচ্ছে একটা মারণ ভাইরাস। লাখ লাখ লোক মরছে, আর তাই নিয়ে নেতারা নোংরা রাজনীতি করে চলেছে। এটাই তো তোমাদের বাস্তব। গঙ্গায় মৃতদেহ ভাসছে, এইটাই বাস্তব। কি নোংরা পচা গলা, এই তোমাদের বাস্তব। হ্যাঁ, এর থেকে আমার দুনিয়া ঢের ভালো, যেখানে কাউকে উন্মত্তের মতো ভালোবাসতে কোনো কৈফিয়ত দিতে হয় না। আর সত্যি বলতে, এই ইলিউশনগুলো না থাকলে আমি তোমাকে পেতাম কি করে, বলো? কথাটা বলার সময়
হালকা ঠোঁটটা কামড়ে বলল তারা। তার আন্দোলিত বুকের অবয়ব যেন এক মুহূর্ত ধারালো ছুরির ফলার মতো চমকিত হয়ে আবার ক্যামেরার থেকে আত্মগোপন করল। বুকের ভিতরটা হু হু করে উঠল হিমাংশুর। ল্যাপটপের আলো আঁধারির মধ্যে যেন নিঝুম একাকী রাত্রি আরো বেশি লাস্যময়ী বানিয়ে দিয়েছে তারাকে। এক মুহূর্তের জন্য হিমাংশুর বুকে যেন একটা প্রবল ঢেউ আছড়ে পড়ল। ওলটপালট হয়ে গেল সমস্ত চিন্তাগুলো। তারা, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি কি। আমি আপনার ডাক্তার। আপনি আমার কাছে এসেছেন আপনার একটা মানসিক রোগের চিকিৎসা করতে। সেশন চলাকালীন আমরা বন্ধুর মতো কথা বলি বটে, কিন্তু আদতে কিন্তু আমাদের সম্পর্কটা ডক্টর আর পেশেন্টের। আর আপনার স্বামী নিজেই আপনাকে আমার কাছে নিয়ে এসেছিলেন। উনি সজ্জন ব্যক্তি, আপনাকে ভালোবাসেন, তাই আপনার অবস্থা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত। ওনাকে নিয়ে যেসব সন্দেহ আপনি করছেন সেগুলো কিন্তু ভিত্তিহীন। বহুবার আমরা এগুলো নিয়ে কথা বলেছি। এগুলো আপনার মন গড়া। আপনার স্বামীর কোনো মহিলা সেক্রেটারি নেই। হিমাংশু, চুপ করো, আমি শুনতে চাই না এসব। আমি খুব ভালো করে জানি যে তোমার কাছে আমি একজন পেশেন্টের থেকে ঢের বেশি কিছু। তোমার চোখ দেখেই সেটা বুঝতে পারি। আমি চোখ পড়তে পারি জানো তো, আর মনও পড়তে পারি। তোমার আকুতি স্পষ্ট পড়তে পারি আমি। আর অস্বীকার করতে পারো, রোজ আমায় পেতে ইচ্ছা করে না তোমার। আর আমার কাছে তুমি কে জানতে চাও বুঝি? তাহলে শোনো, তুমি হলে সোমদেব, হিমাংশু বা চাঁদের আর এক নাম। আর আমি তোমার তারা। জানো তো তারা আর সোমদেবের গল্পটা? আবার সেই অন্তর্ভেদী দৃষ্টি, সেই লাস্যময়ী হাসি, সেই নিষিদ্ধের হাতছানি, সেই তীব্র অদম্য আহ্বান। হিমাংশু পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। বেশ নামডাক ও পসার তার। বয়স 40-এর গোড়ায়। নিজের পেশার ব্যাপারে বড্ড সচেতন ও নিষ্ঠাবান। কাজেই যে কোনো রোগীর সাথে একাত্ম হয়ে তবেই তার চিকিৎসা করে সে। হিমাংশু জানে মনোরোগ কোনো জ্বর সর্দি কাশি নয় যে দুটো ওষুধ লিখে দিলেই মিটে যাবে। রোগটা বুঝতে গেলে রোগীকে বুঝতে হবে, আর সেই জন্য রোগীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করাটা অনেকটাই বাধ্যতামূলক। তবে তারার ক্ষেত্রে কি যেন একটা হচ্ছে, সব থেকে থেকে গুলিয়ে যাচ্ছে। আর তারাও ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে তার মনের গভীরে থাকা চিন্তাগুলোকে। যেন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী এই মহিলা। অনায়াসে হিমাংশুর মনের ভিতরটা গড় গড় করে পড়ে ফেলতে পারেন। তাই নিয়মমাফিক সেশন ছাড়াও হঠাৎ হঠাৎ অসময়ে তারার ভিডিও কলে সাড়া দিতে বাধ্য হয় হিমাংশু। প্রথম প্রথম ভেবেছিল সে হয়তো কোনো অসুবিধায় পড়ে কল করছেন, কিন্তু অল্প কদিনের মধ্যেই সে বুঝতে পারে যে ব্যাপারটা অন্যদিকে গড়াচ্ছে। কিন্তু তাও এটা বন্ধ করতে পারেনি হিমাংশু। এটার জন্য হয়তো তার মানসিক অবস্থাটাও কিছুটা দায়ী। লকডাউন শুরু হবার 1 সপ্তাহ আগেই তার স্ত্রী বর্ণালী চলে গেছে। ফ্ল্যাটে আনাচে কানাচে এখনো বর্ণালীর হাজার স্মৃতি ছড়িয়ে। ও আর ফিরবে না বলেছে। লকডাউন খুললেই ডিভোর্স ফাইল করবে। যে সম্পর্কটার উপর এতটাই আত্মবিশ্বাস ছিল যে অনায়াসে সেটাকে অবহেলা করা যেত, সেই সম্পর্কটা ভেঙে যাওয়াতে ভিতর থেকে ভেঙে গিয়েছিল হিমাংশু। আর তারপর এই লকডাউনের নিষ্ঠুর একাকিত্ব, সব মিলিয়ে মিশিয়ে তারাকে কিছুতেই উপেক্ষা করতে পারে না হিমাংশু। না, আমি কোনো গল্প জানি না তারা। আমি এটা জানি যে আপনি ওষুধগুলো খাচ্ছেন না। তুমি না
নম্বরের বেরসিক মানুষ, সহ্য হয় না। সামনে একজন সুন্দরী মহিলা রাত পোশাক পরে গল্প শোনাতে চাইছে, আর তুমি আগ্রহী নাও। আর শোনো, তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, আমি ওষুধ খাবো, তবে একটা শর্ত আছে। আগে আমাদের গল্পটা তো শোনো। আমি তো আপনার মতো ইতিহাসগুলো খাইনি তারা, তাই জানি না। ঠিক আছে, আপনি বলুন আমাকে। এটা মিথোলজি, ইতিহাস নয়, বোকা কোথাকার। অবশ্য এই দুটির পার্থক্য বর্তমান ভারতবর্ষে মুছে যাচ্ছে যদিও, তবে তোমার জানা উচিত। তবে সে যাই হোক না কেন, বাদ দাও, আগে গল্পটা তো শোনো। একটা সিগারেট ধরালো তারা। পরনে সেই স্বচ্ছ একটা নাইট ড্রেস, বাঁ পায়ে একটা নূপুর, একটা পরীর ট্যাটু। আপনি আবার সিগারেট খাচ্ছেন? না, আমি কিচ্ছু শুনবো না। আপনি আগে নেভান সিগারেটটাকে। আজকে কিন্তু দিনের 3টে হয়ে গেছে। সামনের দিকে ঝুঁকে পড়ে বুকের বিভাজিকা আরো সুস্পষ্ট করে হেসে বলল তারা, নো ডক্টর, ইটস অলরেডি 12, মানে নতুন একটা দিনের শুরু। আর কিছু বলতে পারল না হিমাংশু, কারণ তার চোখ দুটো অন্য কোথাও আটকে গেছে। সে বুঝতে পারছে যে সব জেনে শুনে এসব করছে তারা বলে চলল তার গল্পটা। সোমদেব বা চন্দ্র গিয়েছিলেন গুরু বৃহস্পতির কাছে শিক্ষা লাভ করতে, গুরুগৃহে আর কি, যেমন হতো তখন। গুরু ছিলেন মহাজ্ঞানী, মহাতেজী, দেবরাজেন্দ্রের পুরোহিত। আর গুরুর পত্নী ছিলেন তারা, বয়সে অনেক ছোট। তারার তখন ভরা যৌবন, কিন্তু গুরু বৃহস্পতির সময় কোথায়? তিনি ব্যস্ত নিজের পঠন পাঠন নিয়েই। আর তারা ছিল ঠিক আমার মতো, অতৃপ্ত, ডিপ্রাইভড। এবারে একদিন তারা স্নান সেরে ভিজে কাপড়ে বেরোচ্ছিলেন, আর তার সামনে পড়ে যায় সোম। বুঝলে না, সেই মন্দাকিনী স্টাইলে আর কি। সোমের তখন যৌবনের প্রবল উচ্ছ্বাস। সে তখন সেই আদিম আকর্ষণের ফাঁদে পাটা টুক করে দিয়ে ফেলল। The eternal call of the forbidden fruit. জানোই তো, বলো, নিজের গুরুপত্নীর সাথে সঙ্গমের প্রবল বাসনা জাগে তার। আচ্ছা হিমাংশু, আমাকে দেখে তোমার কিছু মনে হয় না? হ্যাঁ, সহসা এই প্রশ্নে চমকে ওঠে হিমাংশু। সত্যি তার মস্তিষ্কে বেশ কিছু অস্বস্তিকর চিন্তা ঘুরপাক খাচ্ছিল তখন, আর সেই ছন্দটা হঠাৎই কেটে গেল এই প্রশ্নে। মহিলা কি করে সব বুঝে যায় কে জানে। তবে বিক্ষিপ্ত ভাবনা গুটিয়ে নিয়ে কিঞ্চিত কড়া গলায় উত্তর দেয় হিমাংশু, কি মনে হবে? আপনি 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 কিন্তু ভুলে যাচ্ছেন আবার যে আমি আপনার ডাক্তার। ঠিক আছে, তুমি শুধু ডাক্তার হয়ে থাকতে চাইলে তাই থাকো, বাট ইউ মে রিগ্রেট ইট লেটার। এবার শোনো আমার গল্পটা। এই ঘটনাটার না একটা অদ্ভুত ব্যাখ্যা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যে। সেই ব্যাখ্যার প্রচুর নিন্দে মন্দ করেছিল তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু মাইকেলের ভাবনাটা ছিল ভয়ানক প্রগতিশীল। তিনি লিখছেন এই যে কামনা বা বাসনা এটা সম্পূর্ণ মিউচুয়াল ছিল, আদৌ সোমের একতরফা ছিল না। তারা ভয়ানকভাবে অতৃপ্ত ছিলেন, তাই তিনি জেনে শুনেই ভিজে কাপড়ে সোমের সামনে এসে তাকে উস্কানি দিয়েছিলেন। আর এটা সে করতেই পারে। ভাবো কি ডেসপারেট আর তীব্র ছিল সেই কামনা, কতটা দুঃসাহসী আর গভীর।
একজন অতৃপ্ত নারীকে কোনো দিন এই সমাজ বুঝবে না। জানো, নারীদের কামনা বাসনা আবার কি? ওগুলোতে পুরুষদের একতরফা জিনিস। মাইকেল বলছেন দ্য অ্যাট্রাকশন ওয়াজ মিউচুয়াল অ্যান্ড ইন্টেন্স। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে তোমার তোমার সত্যি কিছু মনে হয় না? একবারের জন্য আমাকে পেতে ইচ্ছে হয় না তোমার? ইচ্ছা করে না আমার বুকের গভীরে হারিয়ে যেতে? বলো না, সত্যি করে বলো আমায় প্লিজ, একবার অন্তত বলো। বলার কিছু নেই মিসেস সেন, আমার কিছুই ইচ্ছে করে না, কারণ আমি একজন ডাক্তার আর আপনি আমার পেশেন্ট। আই ডোন্ট মিক্স প্লেজার উইথ প্রফেশন। দ্যাটস রিলেটিভ মাই ডিয়ার। পুরো হিসেবটাই আপেক্ষিক। আর তুমি যে ঠুনকো সামাজিকতার ভয়ে এত রেখে ঢেকে খেলছো, সেই সমাজটা একটা বেশ্যার মতো রোজ রোজ নগ্ন হচ্ছে রাস্তার মোড়ে। শুধু শুধু তুমি দেখতে পাচ্ছ না, মানে দেখতে চাইছো না, আই মিন টু সে। আর যদি আমি অবিবাহিত বা ডিভোর্সি হতাম, তাহলেই খেলাটা পাল্টে যেত। ঠিক কিনা হিমাংশু, বলো? বুকে হাত রেখে বলো দেখি। একটা ভয়ানক অস্বস্তি চারিদিক থেকে ঘিরে ধরছে হিমাংশুকে। তার পেশাগত এথিক্সের সাথে কোনো দিন কোনো রকম সমঝোতা সে করেনি, কিন্তু আজ এই মহিলা তাকেই এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তারা আজ থাক, অনেক রাত হয়েছে, কাল আবার কথা হবে। এখন ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়ুন প্লিজ। না না, তুমি যতই এড়িয়ে যেতে চাও হিমাংশু, ওই চোখ দুটো ঠিক তোমার মনের কথা বলে দিচ্ছে আমাকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেই প্রথম দিন থেকে তুমি আমাকে পেতে চাও, হারিয়ে যেতে চাও আমার মধ্যে, গভীরে, আরো আরো গভীরে যেতে চাও, নিজেকে খুঁজতে চাও আমার গভীরে। শুধু বাধা একটাই, কৃষাণু। ওকে ওকে সরাতে পারলেই আমাদের রাস্তাটা ক্লিয়ার, বুঝলে তো? হিমাংশু, চলো না, ওকে শেষ করে দিই। তারপর আর কেউ আটকাতে পারবে না আমাদের। এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার একটা লাল নীল সংসার হবে হিমাংশু, চাও না? পরদিন সকাল থেকেই একটা চাপা পাপবোধ কুড়ে কুড়ে খেতে লাগলো হিমাংশুকে। তার উপর চারপাশের খবর আরো খারাপ। তার অত্যন্ত কাছের বন্ধু সমন্বয় কাল চলে গেল। যা চলছে বাংলা জুড়ে একটা হাহাকার। অক্সিজেন নেই, পরিকাঠামো নেই, লোকের মন জুড়ে অজানা আশঙ্কা। একটা মহামারী গোটা বিশ্বের কোমর ভেঙে দিল। শুধু সমন্বয় নয়, তার অতি প্রিয় মেজমামাও চলে গেলেন, অনেকটা বিনা চিকিৎসাতেই। খবরের চ্যানেলগুলো কোনো আশার বাণী শোনাতে পারল না। আরও বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন শিথিল হওয়ার কোনো নামগন্ধ নেই। এর মধ্যে বিগত সপ্তাহখানিক ধরে তারার ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিয়মিত সেশন না করে তারা রাত জেগে ভিডিও কল করছে। নিজের পেশার প্রতি দায়বদ্ধতা চিরকালই প্রচুর হিমাংশুর। সে লেখাপড়াতেও খুব ভালো, রোগীর মানসিক অবস্থান বুঝতেও তাঁর জুড়ি মেলা ভার। আজ বর্তমানে তাই বৈবাহিক জীবনের সমস্যার মূলেও কিন্তু তার সেই কাঁচ পাগল স্বভাবটাই দায়ী। এত কিছুর পর কিনা একজন রোগীর উপর আমার দুর্বলতা? না 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 না, ঠিক হচ্ছে না ব্যাপারটা। একটা অমুক টান আছে তারার, অনেকটা সম্মোহনী ক্ষমতা যেন। আমার প্রত্যয়ের প্রাচীরে বারবার চিড় ধরিয়ে দিচ্ছে মহিলা। আমার প্রফেশনালিজমের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হিমাংশু,
তারার স্বামী কৃষাণু সেন একটি বহুজাতিক ওষুধের কোম্পানির জেনারেল ম্যানেজার। মোটা মাইনের চাকরি, আর্থিক সচ্ছলতা, বিলাসবহুল ফ্ল্যাট সবকিছুই ছিল তার জীবনে। শুধু একটাই সমস্যা, তিনিও একজন কাজ পাগল মানুষ। সেই থেকেই তারার জীবনে একটা শূন্যতা সৃষ্টি হয়। অবশ্য এর আর একটা কারণ ছিল, একটি দুর্ঘটনায় তারার গর্ভপাত হয়ে যাওয়া। মানসিক রোগের ক্ষেত্রে যেমন হয় আমাদের দেশে, প্রথম দিকে কেউ গুরুত্ব দেয় না, তারার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। মানসিক বিষাদ বা ক্রনিক ডিপ্রেশন থেকেই সব শুরু। কিছুদিনের মধ্যেই ওর মধ্যে প্যারানয়া, স্কিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দিতে থাকে। তারা ইতিহাসের স্নাতকোত্তর, তার উপর একজন নামজাদা লেখিকা, অগাধ পড়াশোনা। হঠাৎ করে তারা যেন সেই সব চরিত্রদের দেখতে শুরু করে, তাদের সাথেই কথা বলতে শুরু করে। এমনকি তার মনে দানা বাঁধে বেশ কিছু অদ্ভুত সন্দেহ, যেগুলো একই সময় ভিত্তিহীন ও বিপজ্জনক। তারা প্রাথমিক স্তরে বেশ সুইসাইডালও হয়ে পড়েছিল। দুবার শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। ব্যস্ত কৃষাণু যতদিনে বুঝতে পারে, ততদিনে বেশ দেরি হয়ে গেছে। জরুরি তলব হয় হিমাংশুর। অতিমারি শুরু হওয়ার 3 মাস আগে থেকে তাদের সিটিং শুরু হয়। প্রাথমিক দিকে ভালোই সাড়া দিচ্ছিল তারা, কিন্তু বাদ সাধল এই লকডাউন। মাঝপথে তো আর বন্ধ করে দেওয়া যায় না চিকিৎসা। অগত্যা ভিডিও কলেই তার সেশন চলতে থাকলো। এই সময় আবার লকডাউনের দরুন কৃষাণুকে অর্ধেক সপ্তাহ তাদের ফ্যাক্টরিতেই থাকতে হচ্ছে। তখন থেকেই তারা যেন কিরকম পাল্টে গেছে। রোজ রাতে তার মধ্যে আবার সেই সুইসাইডাল প্রবণতা জাগছে। এমন দোহাই দিয়ে সে কোনো প্রকারে ভিডিও কলে আসতে চায় হিমাংশুর সাথে। আর কলে চলে একাধিক ইঙ্গিতপূর্ণ কথাবার্তা। হিমাংশুর ধারণা এইসব ভালো মতো বুঝে শুনেই করছে তারা। কিছু একটা অদ্ভুত আছে মেয়েটার মধ্যে। যদিও তার ডাক্তারি বিদ্যা বারবার বলে প্রতি পেশেন্ট, প্রতিটি কেস ভিন্ন, তবুও তারার সামনে বড় অসহায় লাগে নিজেকে। কিন্তু ডাক্তার হিসেবে ওকে এই অবস্থায় ছেড়ে দিতেও তো পারে না সে। একটা অদ্ভুত দোটানায় পড়ে গেছে হিমাংশু। সকাল থেকে 5টা সিগারেট শেষ করে তারপর শেষমেশ সে সিদ্ধান্ত নিয়েই ফেলল, না, এই কেসে সে ব্যর্থ। হিতে বিপরীত হতে পারে। বেকার সে এইসবে আর জড়াতে চায় এমনিতেই তার জীবনে সমস্যার কমতি নেই। তাই সকাল 10:30 নাগাদ সে ফোন করলো তার স্বামী কৃষাণুকে। হ্যালো মিস্টার সেন, আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। পুরো ব্যাপারটা খুলে বলল সে। তারপর গম্ভীরভাবে বলল, দেখুন মিস্টার সেন, আমার মনে হয় আমি এইভাবে অনলাইন ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবো না। আপনার স্ত্রী অদ্ভুত সব হ্যালুসিনেশন করছেন, আর এর ফলে উনি ভয়ানক কিছু কিন্তু ঘটিয়ে ফেলতে পারেন, নিজের সঙ্গেও এমনকি আপনার সঙ্গেও। তাই আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ডক্টর দেব, ডক্টর, আপনি আমার লাস্ট হোপ। আপনি হাল ছেড়ে দিলে আমি ভয়ানক বিপদে পড়ব। আর কে বলছে আপনি ব্যর্থ? একমাত্র আপনার সাথেই তারা কথা বলে। আপনার আগে 3 জনের সাথে তো ও কোনো কথাই বলতে চায়নি। ভাবুন তো একবার, ওর মতন একজন ব্রিলিয়ান্ট রাইটার একটা মিসক্যারেজের ফলে মানসিক রোগী হয়ে গেল। আর ওই যে আমাকে ওর শত্রু ভাবা, সেটা আমার দুর্ভাগ্য। আসলে যখন ওর মিসক্যারেজটা হয়, অনেকবার আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ধরতে পারিনি। একটা জরুরি মিটিংয়ে ছিলাম, তাই ওর ধারণা হয়েছে আমি নাকি ইচ্ছে করে। সব আমি কি বলছি? আমি একজন ডাক্তার। রোগীকে মাঝপথে ছেড়ে যাওয়া একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে একটা ভীষণ লজ্জাজনক ব্যাপার।
তাও তাও এরকম একটা উত্তাল সময়। না 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 না, আমি 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 এটা করতে পারি না। আমি আপনার পায়ে পড়ি ডক্টর, প্লিজ প্লিজ বাঁচান আমাকে। তারাই আমার জীবনের সব কিছু ডক্টর। বাচ্চাটাকে হারানোর ধাক্কা আমাকেও কাবু করেছিল, তাই আমি আরো কাজে ডুবে সব ভুলতে চেয়েছিলাম। আর সেই পথে আজ তারাকেও হারাতে চলেছি। বিশ্বাস করুন ডক্টর, ওর কিছু হলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। মিস্টার সেন, আপনি ডক্টর, আপনি পয়সার কথা ভাববেন না, আমি আপনার ফিজ অগ্রিম পাঠিয়ে দেব। কিন্তু প্লিজ প্লিজ আপনি ওর চিকিৎসাটা চালিয়ে যান। আপনার ওষুধগুলো ও মন দিয়ে খায়, ওর মধ্যে একটা সেরে ওঠার ইচ্ছে আমি দেখতে পাচ্ছি। বুঝতেই পারছেন, এই অতিমারির মধ্যে আমার ছুটি পাওয়াটা অসম্ভব। কোভিড প্রোটোকল মেনে আমি খুব অল্প সময়ের জন্য বাড়িতে থাকতে পারবো। হ্যাঁ, যদিও কাজের লোক বেলা সর্বক্ষণ থাকছে তারার সাথে। প্লিজ ডক্টর, আপনি ওর চিকিৎসাটা চালিয়ে যান। আপনি ওর প্রথম একমাত্র থ্রিলার উপন্যাস পড়েছেন, দ্য ফ্লাউলেস মার্ডার। আপনি বলুন না, কি অসাধারণ লেখনী ওর। কেউ বলবে এটা ওর প্রথম লেখা, বেস্ট সেলার ছিল। প্লিজ ডক্টর, আপনি ওর চিকিৎসাটা করুন। না, হিমাংশু কোনো থ্রিলার উপন্যাস পড়েনি। ওর পড়তে ভালোই লাগে না। এইসব খুন জখমের দলিল, এর থেকে ঢের ভালো দুটো মেডিকেল জার্নাল পড়া। তবে হ্যাঁ, হিমাংশু এটা বুঝতে পেরেছে যে তারার চিকিৎসা তাকে চালিয়ে যেতে হবে। তবে পুরো অবস্থানটা তার স্বামীকে জানাতে পেরে কিঞ্চিত হালকা লাগছে তার। কিন্তু না, একটা কথা তো বলা হলো না কৃষাণুকে, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফোন রেখে দেওয়ার পর ফের ফোন করলো হিমাংশু। হ্যাঁ মিস্টার সেন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমার মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকেও একটা প্রিকশন নিতে হবে। দেখুন, আপনার স্ত্রীর মস্তিষ্ক দারুণ কল্পনাপ্রবণ, আর যেহেতু উনি মার্ডার মিস্ট্রি লেখেন টেখেন, তাই ওনার কল্পনা আরও শক্তিশালী। বিগত কিছুদিন ধরে লাগাতার উনি একটি হ্যালুসিনেশন করছেন, যেখানে আমি ওনার ইমাজিনারি লাভার, আর উনি আমাকে সঙ্গে নিয়ে আপনাকে খুন করতে চাইছেন। কি মানে? কিছুই না, অনেক সময় এই ধরনের রোগীরা ভায়োলেন্ট হয়ে পড়ে, আর সেই সময় অতর্কিতে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তাই আমি আপনাকে দুটো স্ট্রং ডোজের ট্রাঙ্কুলাইজার প্রেসক্রাইব করে দিচ্ছি, জাস্ট ইন কেস যদি উনি আপনাকে আক্রমণ করতে আসেন। ওনার থাইতে একটা ভেইল দিয়ে দেবেন, উনি শান্ত হয়ে যাবেন। কিন্তু সেটা কিন্তু লাস্ট রিসোর্স, জাস্ট ইন কেস। আপনার কি মনে হয় ডক্টর, তারা আমার উপর সিরিয়াস হামলা করতে পারে? করবেই বলছি না, তবে এটা একটা সম্ভাবনা তো বটেই। সাবধানতা জাস্ট। আর হ্যাঁ, মন দিয়ে শুনুন, এই ড্রাগটা কিন্তু খুব কড়া, খুব সাবধানে রাখবেন কিন্তু ওষুধগুলো। আচ্ছা। হ্যাঁ, 24 ঘন্টায় একবারের বেশি যদি ক্যারফেন্টেনিল ডোজেস কারো শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু কি হবে? গ্রেট ডেথ। আগামী এক সপ্তাহ হিমাংশু আপ্রাণ চেষ্টা করল তারাকে অন্য কথায় ভোলাতে, কিন্তু সে ভবি ভোলার নয়। সকালে নিয়মিত সেশনে সে আর আসছে না, কিন্তু রাত হলেই সে আর এক অন্য মানুষ। তখন যেন সে পুরাণের সেই তারা। হিমাংশুর মনে হতে থাকল আদপে তারা ডিআইডি, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটির শিকার। কিন্তু রাতের তারার নিষিদ্ধ আহ্বান কিছুতেই নাকচ করতে পারে না সে। সেদিন রাতে হঠাৎ বেশ কিছুটা মদ্যপান করে ফেলে হিমাংশু। একাকিত্বের সাথে সেও তো লড়ছে, মনটাও একদম ভালো নেই। তাই বারবার ভিডিও কল করার পরেও সে সাড়া দিল না তারার ডাকে। এরই মধ্যে মোবাইলে ভেসে উঠল তারার একটি মেসেজ। আর বাঁচতে চাই না আমি,
আমি চললাম, তোমাকে এইসবে জড়াতে চাইনি আমি। ভালো থেকো। এরপর পর চুপ করে থাকা যায় না। দিনের শেষে সে একজন দায়িত্ববান ডাক্তার। সাথে সাথেই ভিডিও কল করলো তারাকে। কি ভয় পেয়ে গেলে তো? খিলখিল করে হেসে উঠল তারা। কিন্তু এ কোন রূপে এসেছে সে? তারার ঊর্ধ্বাঙ্গে নেভি ব্লু রঙের অন্তর্বাস ছাড়া কিছুই নেই। মেদহীন তলপেটের মৃদু ওঠানামা দেখা যাচ্ছে ল্যাপটপ স্ক্রিনে। ঠোঁটে একটা কামুক হাসি। এতটা বাড়াবাড়ি এর আগে সে কখনো করেনি। বেশ অপ্রস্তুত লাগছে হিমাংশুর। কিন্তু এরকম অবস্থায় তারাকে একা ছাড়ারও তো কোনো উপায় নেই। सर्दी के रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो, ना कोई भी रहे इस घर में। মিসেস সেন, আপনি ঠিক কি করতে চাইছেন? উফ সোম, কতবার না তোমাকে বলেছি, কল মি তারা। আমি আপনার ডাক্তার হিমাংশু দেবতারা, আমি কোনো সোম নয়। বলেছি তো তোমায়, বলো সে সব কিছুই রিলেটিভ। একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমটা পাল্টে দাও, দেখবে দেখবে সব পাল্টে গেছে এক নিমেষে। তারা রাত 1:30 বাজে, এখন এসব কথার কি মানে? তাতে কি হয়েছে শুনি? চোখ বড় বড় করে ঠোঁট উল্টে বলল তারা। তারার মুখে বুকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বুকের ওঠানামার সাথে সেই ঘামের বিন্দুগুলোর গতিপথ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আরে বাবা, শুধু ভাবো মাইকেল মধুসূদন দত্তের কথা। কিভাবে উনি বীরাঙ্গনা কাব্যে রেফারেন্স ফ্রেমটাই পাল্টে দিলেন। উনি বললেন তারার কথা, তারার কামনার কথা, একজন নারীর অদম্য কামনার কথা। আমি জানতে চাই না তারা। আই অ্যাম নট ইন্টারেস্টেড। তাহলে বাদ দাও, বরং চোখ খুলে দেখো আমাকে। দেখো না প্লিজ। তোমার ইন্টারেস্ট জাগানোর মতো আমার কি কিছুই নেই? আবার সেই চাহনি, সেই নেশাতুর চোখ হিমাংশু অনুভব করল সে ঘামছে। গলাটাও শুকিয়ে যাচ্ছে তার। মিসেস সেন, আপনি ঘুমিয়ে পড়ুন, আবার কাল কথা হবে। Oh really? You may regret it, darling. আচ্ছা এই শরীরটাকে কি একদম পেতে ইচ্ছা করে না তোমার? ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না একটি বারও? আরো অনাবৃত অবস্থায় দেখতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, একবার মুখ ফুটে বলেই দেখো না সোম। ইউ নেভার নো। হ্যাঁ, কি বলছেনটা কি আপনি তারা? আমি আপনার ডাক্তার, আর কতবার বলবো? আমি আপনার কোনো গোপন প্রেমিক নই। আপনি নিজেকে সংযত না করলে আমি কল থেকে বেরিয়ে যেতে বাধ্য হব। কতবার বলতে হবে তোমাকে যে এই পুরো দুনিয়াটা আপেক্ষিক? এই আমার স্বামী, যাকে তুমি মহান ভাবছো, কাল সে ফিরে এসে আমাকে খুন করবে না, কে বলতে পারে? হ্যাঁ সোম, তুমি হয়তো আমার কল্পনা, কিন্তু সেই কল্পনাতে কিন্তু আমি তোমাকেই ভালোবাসি সোম। তোমার কাছেই আমি সুরক্ষিত, ট্রাস্ট মি। আর যদি তুমি আমাকে উপেক্ষা করো, তাহলে বেঁচে থেকে কি লাভ আমার? বলেই একটা ধারালো ব্লেড তুলে নিল তারা। নিজের কবজি বরাবর ধরে তাকালো হিমাংশুর দিকে। এতক্ষণে নেশা ছুটে গেছে হিমাংশুর। সে জানে এই রকম পরিস্থিতিতে রোগীর কল্পনার জগৎ থেকে বের করে আনা মানেই বিপদ। ভয়ানক কিছু ঘটে যেতে পারে এমন সময়। যাদের ঘুমের মধ্যে হাঁটার ব্যাধি আছে, তাদের আচমকা ঘুম থেকে জাগিয়ে দিলে
হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে তো তারা মানসিক রোগে আক্রান্ত। এই মুহূর্তে তার ঘোর ভাঙলে সে আত্মঘাতী হতেই পারে। অগত্যা হিমাংশুকে তালে তাল মেলাতেই হলো। না তারা, তুমি কিছুই করবে না। আমি আছি তো তোমার পাশে। দেখো দেখো, আমি সময় এসেছি তোমার কাছে, তোমার বুকে হারিয়ে যেতে। সহসা এক নিমেষের জন্য কেঁপে উঠল ল্যাপটপ স্ক্রিন। কামুক নয়নে আবেদন ঘন কণ্ঠে তারা বলল, কি বললে? আবার বলো। আমি সোম, আমি তোমাকে পেতে চাই, আদিম প্রেম করতে চাই তোমার সঙ্গে, হারিয়ে যেতে চাই তোমার বুকের গভীরে, তোমার শরীরের প্রতিটি কোণায় হারিয়ে যেতে চাই আমি। দেখবে দেখবে আমি কতটা সুখে আছি কৃষাণুর সঙ্গে, দেখতে চাও? দেখো। বলেই উল্টো দিকে ঘুরে গেল তারা। এই যে দেখো, তার অনাবৃত দেখো, পিঠে একাধিক এই যে, সিগারেটের ছ্যাঁকার দাগ দেখো, ভালো করে দেখো। দেখে চমকে উঠল হিমাংশু। এই তো, এদিকে। আকুল কণ্ঠে তারা বলে চলল, সোম, আমাকে মুক্তি দাও, আমি আমি বাঁচতে চাই, প্লিজ আমায় মুক্তি দাও। ও আমাকে তিলে তিলে মেরে ফেলবে, যেমন যেমন আমার সন্তানকে মেরেছিল। হয় পাগল সাজিয়ে পাগলা গারদ, নয় নয় অন্য কোনোভাবে খুন করবে আমাকেও। আর তুমিও এই ঠুনকো সমাজের ভয় আমাকে গ্রহণ করবে না। কৃষাণুর হাতে মরা থেকে ঢের ভালো আমি আত্মহত্যা করি। আবার উদ্যত ব্লেড। হিমাংশুর চোখ জুড়িয়ে আসছে। আজ মদ খাওয়ার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মাথা ঝিমঝিম করছে তার, কিন্তু কিন্তু তবু তার ডাক্তারি সত্তা বলছে এরকম সেন্সিটিভ রোগীকে বাঁচানোর থেকে বেশি জরুরি আর কিছুই হতে পারে না। না 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 তারা, তুমি মরবে না, মরতে পারো না, তুমি মরতে পারো না। তাহলে তো কৃষাণুকে মরতে হবে। দরকার হলে ও মরবে, তুমি নও। কিন্তু কিন্তু কি করে? ছুরি দিয়ে, গুলি করে, নাকি বিষ খাইয়ে কি করে মারতে পারি আমরা কৃষাণুকে? বলো না সোম, প্লিজ বলো। না না, আমি আমি চাই ওর একটা কষ্টহীন মৃত্যু হোক, হাজার হোক। এক সময় ও আমাকে খুব ভালোবাসতো তো, বলো? তার চেয়ে বরং আবার উঠে এলো ব্লেডটা, ছুঁয়ে গেল তার কবজিটা। সেখানে 3টে পাখি উঠছে ট্যাটুতে। এই এই, এই তারা তারা তারা, না 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 তারা না, তুমি নয়। ও একটা পেইনলেস ডেথ পাবে, গ্রে ডেথ, ক্যারফেন্টেনিল ওভারডোজ। এরপর আর বিশেষ কিছু মনে নেই হিমাংশুর। শুধু ছেঁড়া ছবির মতো ভেসে বেড়াচ্ছিল তারার মুখটা, ওর শরীরটা, ওর অনাবৃত বক্ষযুগল, ওর অন্তর্বাস যেন উড়ে বেড়াচ্ছে আকাশে পাখির মতো। বারবার ওকে ছুঁতে চাইছে হিমাংশু, কিন্তু পারছে না। এইসব বিক্ষিপ্ত দৃশ্যের মাঝেই গাঢ় ঘুমের অতলে তলিয়ে গেল হিমাংশু। আগামী 3 দিন হঠাৎ বৃষ্টি নামল, বেশ অসময়। একটা অনলাইন কনফারেন্স নিয়ে বেশ ব্যস্ত ছিল হিমাংশু। না, আর ফোন আসেনি তারার। প্রথমে একটু অদ্ভুত লেগেছিল হিমাংশুর, তারপর একদিক থেকে সে বেশ কিছুটা নিশ্চিন্ত হয়েছিল। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পর তার একসাথে দুশ্চিন্তা আর মন খারাপ দুটোই হলো। সব ঠিকই আছে, আমি খামোকা চিন্তা করছি। কিছু হলে তো নিশ্চয়ই জানাতো কেউ না কেউ। তারা শুধু একজন পেশেন্ট, আর বেশি কিছু নয়। আমি কেন যে এটা মাঝে মাঝে ভুলে যাই। হিমাংশু মনে মনে ভেবে নিল যে তার সমস্যা মিটে গেছে। কিন্তু এর পরের ঘটনাক্রম তার দূর দূরান্তের দুঃস্বপ্নতেও আসেনি।
3 দিন পরে একটা বিকেলে ব্যালকনিতে বসে হিমাংশু কফি খাচ্ছে। মনটা একটু ভালো, কাউন্টটা কমছে ধীরে ধীরে। ক্লান্ত শহরের বুকে সন্ধে নেমে আসছে ধীরে ধীরে। শিরশিরে হাওয়া দিচ্ছে। আকাশের বুকে গোল থালার মতো একটা চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলায় রত। এইরকম একটা রোদ চুরি যাওয়া বিকেলে হঠাৎ বেজে উঠল কলিং বেল। নমস্কার, ডক্টর হিমাংশু দেব। নমস্কার, আমি ব্যাসদেব সান্যাল, ডিসিডিডি লালবাজার। ভিতরে আসতে পারি কি? একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, সাদা শার্ট, কালো প্যান্ট, পিছনে 2জন উর্দি পরা পুলিশ। তাদের বাইরে দাঁড় করিয়ে রেখে ছোট ছোট পা ফেলে ভিতরে ঢুকলেন ভদ্রলোক। তাকে দেখে হিমাংশুর মনে কু ডেকে উঠেছে, কিন্তু সে তখনও ধারণা করতে পারেনি আগামী ঘটনাক্রম। বলুন অফিসার, আমার কাছে কি চাই? বিশেষ কিছুই নয় ডক্টর, একটা সিগারেট আর একটা স্বীকারোক্তি। কি বলছেন? মানে কিসের স্বীকারোক্তি? মিস্টার কৃষাণু সেনের মার্ডার কনস্পিরেসি। শুনুন, আপনাকে কিন্তু যেতে হবে আমাদের সাথে। তাহলে আর দেরি করে কী লাভ? যান ডক্টর, তাহলে মাস্ক, স্যানিটাইজার সব গুছিয়ে নিন। বাজে কথা রাখুন তো। আমি 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 বিগত 1 সপ্তাহ বাড়ি থেকে বেরোইনি, আর আমি করব খুন? এসব গাঁজাখুরি গল্প অন্য কাউকে গিয়ে শোনাবেন প্লিজ। ডক্টর তোমার নিজেরই একটা চিকিৎসা দরকার, বুঝলে? না হলে সুন্দরী রোগীর প্রেমে পড়ে কিনা তুমি তাকেই দিয়ে তার স্বামীকে খুন করালে। বাহ, আপনি কি ফালতু বকছেন বলুন তো? হ্যাঁ, তারা সেন আমার পেশেন্ট, আর তাকে আমি... কি প্রমাণ আছে আপনার কাছে? একজন ডাক্তারকে এসব বলার কি প্রমাণ আছে আপনার কাছে? আস্তে আস্তে, আওয়াজ নিচে। সব প্রমাণ দেব। আগে বলুন, আপনি ক্যারফেন্টালিন কেন প্রেসক্রাইব করলেন? কারণ তারা ডিআইডি ছিল। ও মাঝে মাঝে নিজেকে অন্য সব আজগুবি কাল্পনিক চরিত্র ভাবত, আর তখন ওর নিজের স্বামীকেও শত্রু ভাবত। আমার মনে হয়েছিল ওর এই অবস্থা বিপজ্জনক, তাই কৃষাণুবাবুকে আমি বলেছিলাম একটা ব্যাকআপ রেখে দিতে। আপনি নিজেই কৃষাণুবাবুকে তারার জন্য ক্যারফেন্টালিন আনতে বলেছিলেন না? প্রেসক্রিপশন তো তাই বলে। হ্যাঁ বলেছিলাম, তার সঙ্গে তাকে সতর্কও করে দিয়েছিলাম যে এটা বিপজ্জনক। ডোজের এদিক ওদিক হলে কিন্তু সেটা ফেটাল। হ্যাঁ, তারপর আপনি নিজেই চালাকি করে তার সুন্দরী মানসিক রোগী স্ত্রীকে বলে দিলেন যে কত নিপুণভাবে ওই ওষুধ দিয়ে সে তার হাজব্যান্ডকে খুন করতে পারে। কি ইনোসেন্ট ব্যাপার মশাই, তাই না? না মানে আমি কেন বলবো? মানে মানে আমি তো বলিনি এসব। ও তাই না? বেশ ভালো, বেশ ভালো। কিন্তু আপনার দুর্ভাগ্য যে তারা আপনাদের কলগুলো রেকর্ড করত। কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল হিমাংশুর মাথায়। মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গেল তার। ল্যাপটপের স্ক্রিনটা হঠাৎ কেঁপে উঠেছিল সেই রাতে। এক নিমেষে ভোঁ ভোঁ করতে লাগলো মাথাটা। এখন যেন অনেক কিছু বুঝতে পারছে হিমাংশু, আর সেই জন্যেই তার শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। সত্যি ওই দিন মদ্যপান করাটা বড্ড ভুল হয়ে গেছে তার। আপনি কিন্তু খুব চালাক মশাই। খুব গোয়েন্দা নভেল পড়েন নাকি? কি যেন বলে? হ্যাঁ, দ্য পারফেক্ট ক্রাইম, তাই না? প্রথমে তারা স্বামীকে ওষুধ দিলেন, আর তারপর সেটা অসুস্থ তারাকেও বলে দিলেন। দারুণ 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 দারুণ। এবার মানসিক ব্যাধিগ্রস্ত মিসেস তারা সেন তার স্বামীকে আক্রমণ করতেই পারেন। আপনার ডাক্তারি সাক্ষ্যের সাহায্যে কোর্টও তাকে নিরপরাধ ঘোষণা করে দিত। আর তারপর বেচারি মিস্টার সেন বুঝলেনই না যে উনি নিজের মৃত্যু বীজ নিজেই পুঁতলেন, আর জল দেওয়ার কাজটা আপনি করে গেলেন। ব্রাভো। আচ্ছা, আপনারা আপনাদের ওই সেশনগুলো রেকর্ড করেন, তাই না? সেই সময় নিশ্চয়ই এইসব কথা তারা দেবী আপনাকে বলেছিলেন, যার থেকেই আপনার এই সন্দেহ যে উনি ডেঞ্জারাস। হ্যাঁ, আরে ও তো সকালের সেশনে এসব কিছুই বলতো না। এবার সত্যি ভয় পেল হিমাংশু। রাতের কলগুলো তো আর সে রেকর্ড করতো না। কি বলবে ভাবার আগেই ব্যাসদেব বলে উঠলেন, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালে বলতো না, তাই তো? তো কখন বলতো, কখন? আচ্ছা, নিশ্চয়ই রাতের কলগুলোর রেকর্ড নেই আপনার কাছে, কি?
তাই তো? আর সেইখানেই আমাদের সাহায্য করেছেন তারা সেন। পুরোটা না হলেও আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনের রেকর্ড, ইনক্লুডিং মার্ডার প্ল্যান, তারা দেবী আমাদের হাতে তুলে দিয়েছেন। হাত পা কাঁপতে শুরু করেছে হিমাংশুর। এবার সব কিছু পরিষ্কার। আত্মপক্ষ সমর্থনে আর কি বা বলতে পারে সে? আর বললেই বা সেটা কে বিশ্বাস করবে? ডক্টর, বাংলায় না একটা কথা আছে, জানেন তো? অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গেছিলেন আপনি খুব ক্রাইম থ্রিলার পড়েন, তাই না? এসব তো আবার পুরো বিলেতি স্টাইলে। ডাগর মেয়ে ছেলেদের রাত বিরেতে খালি গায়ে দেখে মন ভরছিল না, তাই না? খুব রস, তাই না? আমি মুখ সামলে কথা বলুন অফিসার। আমি একজন সৎ এবং যথেষ্ট স্বনামধন্য ডাক্তার। চুপ! ডাক্তার না, কামুক, পারভার্ট, জন্তু। সেটাই ভিডিওগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায়। আর কিসের ডাক্তার বলুন তো? সকালে ডাক্তার আর রাতে কামদেব। আপনার ফষ্টিনষ্টি তো ভালোই বুঝেছিলেন তারা দেবী। তিনি অসুস্থ হলেও যথেষ্ট বুদ্ধিমতী, তাই অন্য একজন নতুন ডাক্তারকেও কনসাল্ট করেছেন 2 সপ্তাহ ধরে। প্রথমে ওনার সন্দেহ হয় যে আপনি ওনাকে ম্যানিপুলেট করছেন। তখন থেকেই উনি নতুন ডাক্তার দেখানো শুরু করেন, কারণ আপনি অলরেডি ওনার বরের ব্রেন ওয়াশ করে রেখেছেন। ওনার ডাক্তার শ্রীমতী জয়িতা লাহিড়ী নিজে সার্টিফিকেট দিয়েছেন যে তারা অনেক সুস্থ এখন, যদি না কেউ ট্রিগার করে। আর সেটাই আপনি করে এসেছেন, ট্রিগার। পাক্কা শয়তান আপনি একটা। কিন্তু ওই যে শেষ রক্ষা আর হলো না আপনার। মাথা ভোঁ ভোঁ করছিল হিমাংশুর। সে ভালোই বুঝতে পারছে যে আবার একটি ফ্ললেস মার্ডারের চিত্রনাট্য নিয়ে তৈরি তার মাথা কাজ করছে না তার। ধপাস করে বসে পড়ল সে সোফার উপর। বাহ, ওয়ান্ডারফুল! দারুণ টেকনিক আপনার। একটা মাইথোলজিক্যাল গল্পের ফাঁদে ফেললেন কিনা একজন লেখিকাকে। ব্রিলিয়ান্ট। তবে ভদ্রমহিলা আপনাকে ধরে ফেললেও শেষ পর্যন্ত আপনার ফাঁদে পা দিয়েই দিলেন। ঠিক আপনার কথা মতো 2টো ভাইলই গুজে দিলেন ওনার স্বামীর শরীরে। গ্রে ডেথ। তারা আর সোম মারাচ্ছেন, হ্যাঁ? বীরাঙ্গনা কাব্য মারাচ্ছেন আমার সামনে। লকআপে নিয়ে গিয়ে মাইকেল আপনার পিছনে ঢোকাবো, বুঝতে পেরেছেন? আর মুখে কথা আসছে না হিমাংশুর। গলাটা শুকিয়ে এসেছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শোনো, শুধু থেকে থেকে সোমদেব, তার আর মুখটা ভেসে উঠছে তার মনে, আরেক নাম, আর কানে বাজছে আর আমি ওর সেই হাসি মিশ্রিত গলার স্বর। জানো তো তারা আর সোমদেবের গল্পটা? চলুন এগোনো যাক। উকিল টুকিল যা জোগাড় করার করে নিন। আপনার তবে ওই কোভিডের বাজারে কবে যে কেস উঠবে কে জানে। ততদিন না হয় লকআপেই আমাদের মাইথোলজিক্যাল গল্প শোনাবেন, কেমন? তবে যে দৈব প্রেম কাহিনী শুনিয়ে সব কাণ্ড ঘটালেন আপনি, সেটা শেষটা আপনি নিজে জানেন কি? মাইকেল লিখেছিলেন শেষটা। হিমাংশু নির্বাক, সব হিসেব গুলিয়ে গেছে তার। গুরু বৃহস্পতির অভিশাপ লেগেছিল চাঁদের। কি অভিশাপ জানেন? যে আজীবন বা আমরণ তার এই চাঁদ বদনে দাগ থাকবে, তার এই সৌন্দর্যটা অপূর্ণ হয়ে থাকবে চিরকাল। ওই যে क्योंकि सब दाग अच्छे नहीं होते। কিছু বুঝলেন? আইরনিটা দেখুন। আর কোনো কথা বলার অবস্থায় ছিল না হিমাংশু। ছবিটা এখন স্পষ্ট তার কাছে। আর কথা না বাড়িয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো সে। ব্যালকনির দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। সন্ধ্যের আকাশের মিশ কালো মেঘের দল ততক্ষণে গিলে নিয়েছে সেই থালার মতো চাঁদকে। এখন আকাশ জুড়ে অন্ধকারের সাম্রাজ্য। হিমাংশুর মনে হলো আজ যেন চাঁদের দাগগুলো আরো বেশি রকম সুস্পষ্ট ছিল। তার কানে তখনও বাজছে তার আর সেই লাস্যময়ী চর্বিল হাসি।
এভরিথিং ইজ রিলেটিভ সোম। রেফারেন্স ফ্রেমটা পাল্টে দাও, দেখবে পুরো ছবিটা পাল্টে যাবে। এই তুমি ডাক্তার, আবার পর মুহূর্তে হয়তো ডাক্তার নয়। শেষ হলো আমাদের আজকের গল্প তারা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।